নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS স্পেশাল আমাদের এই চ্যানেলটি। স্পেশালি WBCS এর জন্য আমরা জিএস পেপার নিয়ে আলোচনা করি, বাংলা অপশনাল, ইতিহাস অপশনাল নিয়ে আমরা আলোচনা করি। আজকের ক্লাস বাংলা অপশনালেরও নয়, ইতিহাস অপশনালেরও নয়, আর জিএস পেপার নিয়েও নয়। আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ WBCS এর মেইনসের যেই দুটো পেপার তোমরা সব থেকে বেশি নেগলেক্ট করো সেটা হচ্ছে কি ডেসক্রিপটিভ পেপার, বাংলা আর ইংলিশ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার যেটা কম্পালসারি, সেটাকে নিয়ে আমরা কিন্তু ভীষণ নেগলেক্ট করি এবং আমরা ভাবি যে প্রিলিমসটা উতরে যাক তারপরে আমরা ডেসক্রিপটিভটা রাইটিংটা প্র্যাকটিস করব। যেহেতু এখনও পর্যন্ত আমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্নেই চলছে, অর্থাৎ প্রিলিমস তো এমসিকিউতেই হয়, আর মেইনসেরও 4টে মেইন পেপার জিএস পেপার সেটা কিন্তু আমাদের এমসিকিউ প্যাটার্নে হয়, তাই আমাদের একেবারেই ডেসক্রিপটিভ রাইটিং প্র্যাকটিস করা হয় না। তার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে, এবং আমাদের মেইনসে আমরা প্রিলিম তো কোয়ালিফাই করে নিলাম, কিন্তু মেইনসে গিয়ে যখন আমরা দেখি জিএস পেপারটা রেডি রয়েছে কিন্তু ডেসক্রিপটিভ পেপারটা বাংলা ইংলিশে একেবারেই রেডি নেই। তো এইটা রেডি করানোর জন্যই কিন্তু এই সেগমেন্টটা আমার শুরু করা। তোমরা জানো এই সেগমেন্টে আমি অনেকগুলো ক্লাস করেছি বাংলা কম্পালসারির জন্য আমাদের অনলাইন পেইড ব্যাচ শুরু হয়েছে, সেটা অবশ্যই জয়েন করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের আগের সেগমেন্টে আমরা আলোচনা করেছি প্রেসি রাইটিং নিয়ে এবং ট্রান্সলেশন নিয়ে, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখে নাও। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি প্রতিবেদন। তোমরা ছোটোবেলা ক্লাস 9-10 যখন বাংলা পড়েছো, ব্যাকরণ পড়েছি আমরা, তখন কিন্তু আমরা প্রতিবেদন নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন, তাই তো? বাংলাতে বলা হয় প্রতিবেদন এবং ইংরেজিতে বলা হয় রিপোর্ট রাইটিং। তো এটা অবশ্যই আমরা প্র্যাকটিস করেছি, কিন্তু যখন তোমরা এখন এতদিন বাদে প্র্যাকটিস যেহেতু নেই, তাহলে আমাদের কি হয়, নিউজ পেপার পড়া তো হয়, কিন্তু নিউজ পেপারের মধ্যে প্রতিবেদনের যেই প্যাটার্নটা আছে সেটা আমরা জানি, ভাষাগুলো আমরা জানি, কিন্তু কিছু কিছু টপিক এমন আসে সেই টপিক থেকে কিন্তু আমাদের প্র্যাকটিস না করলে কিন্তু সেই প্রতিবেদনটা আমাদের করতে পারবো না, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা তোমরা ফলো করতে পারো অ্যাজ প্র্যাকটিস সেটস, ঠিক আছে? তাহলে প্রতিবেদন নিয়ে আমাদের আলোচনার যে বিষয়টা আছে সেটা একটা উদাহরণ দিয়ে তোমরা দেখতে পারো। আমি তোমাদের সাথে আলোচনা করব একটা উদাহরণ দিয়ে, উদাহরণ না হলে কিন্তু তোমরা বুঝতে পারো না। আমি কিছু তোমাদের বিষয় বলে দিলাম, নিয়ম বলে দিলাম, সেই নিয়মগুলো করলে কিন্তু তোমাদের হবে না। শুধু নিয়ম আমরা থিওরিটিক্যাল নলেজ হলে হবে না, আমাদের একটুখানি প্র্যাকটিক্যাল নলেজ রাখতে হবে। প্র্যাকটিস করার জন্য একটা উদাহরণের মাধ্যমে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে নিচ্ছি প্রতিবেদন লেখার নিয়ম প্রথমত, এবং নিয়মের সাথে সাথে একটা প্রতিবেদন। এবং প্রতিবেদন প্র্যাকটিস করার জন্য যেটা বাংলার ক্ষেত্রে যেটা বলি আমি বারবার, যে একটা নিউজ পেপার পড়ো। নিউজ পেপারে তোমরা এডিটোরিয়াল কলাম তো অবশ্যই পড়ো, সম্পাদকীয় কলাম তো পড়োই, তার সাথে সাথে বিভিন্ন ধরনের যে নিউজ রিপোর্টগুলো হয় সেই রিপোর্টগুলো অবশ্যই পড়তে পারো। কীভাবে তোমাদের টাইটেল তৈরি করতে হয়, একটা ক্যাচি টাইটেল তৈরি করতে হয়, কিংবা কোনো বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করব, প্রতিবেদনের আকারে আলোচনা করব, তার যে প্যাটার্নটা হয় এবং তার ভিতরে যে কন্টেন্টটা হয় সেটা কীরকম হয় সেটা অবশ্যই তোমরা কিন্তু নিউজ পেপারের মাধ্যমে দেখতে পারো। যে কোনো তোমরা নিউজ পেপার পড়তে পারো, বাংলার মধ্যে তোমরা পড়তে পারো আনন্দবাজার বর্তমান, আর তোমরা ইংলিশের মধ্যে পড়তে পারো টাইমস অফ ইন্ডিয়া পড়তে পারো, হিন্দু পড়তে পারো, দি ইন্ডিয়ান এক্সপ্রেস পড়তে পারো, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, যে কোনো তোমরা একটা নিউজ পেপার পড়ো, প্রত্যেকটা নিউজ পেপারের মধ্যে প্রতিবেদনের একটা ভালো স্ট্রাকচার পাবে, স্ট্রাকচারটা ফলো করতে পারো, ঠিক আছে? এছাড়া আমাদের পরীক্ষার জন্য যেটা প্র্যাকটিস করতে হবে সেই নিয়মে, সেই বিষয়ে কিন্তু আমি পরের স্লাইড থেকে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে প্রতিবেদনটা লিখতে হয় এবং প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? অবশ্যই সাথে থাকো। তাহলে প্রথমে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে সংবাদ প্রতিবেদন লেখার প্রধান বৈশিষ্ট্যগুলো। একটু আলোচনা করে নেব বিষয়গুলো, একটু থিওরিটিক্যাল নলেজ আমাদের জানা দরকার। তারপরে আমরা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে নেব, সেখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছে। WBCS 2023-এর WBCS-এর যে প্রশ্নটা এসেছে মেইনসে, সেটাই আমরা সলভ করব। একটা উদাহরণের মাধ্যমে তোমরা আরও ভালোভাবে সেটা বুঝতে পারবে, কিন্তু উদাহরণে যাওয়ার আগে আমাদের কিছু বেসিক্স জানা দরকার, সেটা চলো আগে দেখে নিই। তাহলে প্রথমে দেখো, বিষয়টা হচ্ছে কি, তোমরা যেটা লিখবে সেটার মধ্যে কি কি থাকবে। প্রথম হচ্ছে বস্তুনিষ্ঠতা থাকবে। বস্তুনিষ্ঠতা মানে বলতে এখানে কি বোঝানো হচ্ছে, প্রতিবেদনে অন্য কোনো রকম অতিশয়োক্তি বা পক্ষপাতিত্ব থাকবে না। প্রতিবেদন হবে আনবায়াসড, তোমার নিজস্ব কোনো পক্ষপাতিত্ব, কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব বা মতবাদজনিত পক্ষপাতিত্ব থাকবে না। যেই টপিকটা দেওয়া হয়েছে সেই একেবারে সেই অনুযায়ী লেখা হবে, বস্তুনিষ্ঠ হবে, ঘুরিয়ে ফিরিয়ে লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, অত্যাধিক এলাবোরেশনের জায়গা নেই। কেননা পরীক্ষার খাতায় শুধুমাত্র 200 শব্দ ওপরে মেনশন করা থাকে, 200 শব্দের মধ্যে কিন্তু আমাদের লিখতে হয়, ঠিক আছে? তাহলে প্রতিবেদনে কোনো রকম অতিশয়োক্তি বা পক্ষপাতিত্ব থাকবে না, কেবল বাস্তব ঘটনা ও তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা যেটা যাবো সেটা হচ্ছে ভাষা। আমি বারবার বলি বানান যেন ভুল না হয়, দিকটা অবশ্যই মাথায় রাখা, এবং বাক্য গঠন যেন ঠিকঠাক হয়।
ঠিক আছে, পাংচুয়েশন, দাড়ি, কমা, বিরাম চিহ্ন যেখানে যেরকম আছে সেগুলো যেন ঠিকঠাক মতো ব্যবহার করতে আমরা জানি। আচ্ছা, সরল ও স্পষ্ট ভাষা হতে হবে, সহজ সরল, খুব বেশি ঘুরিয়ে ফিরিয়ে হবে না কিন্তু ব্যাপারটা, ঠিক আছে, যাতে সবাই মানে বুঝতে পারে। সংবাদে তো প্রতিবেদনটা থাকে সংবাদপত্রে, তো সেটা সর্বজন বোধ্য যেন হয়, সব ধরনের পাঠক সমাজ যেন সেটা পড়তে পারে, বুঝতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে সুনির্দিষ্ট বিষয়বস্তু। প্রতিবেদনটি যেটা প্রশ্নের যে নির্দিষ্ট যে টপিকটা দেওয়া রয়েছে সেই বিষয়বস্তু নিয়ে লেখা হবে। আশেপাশে কোনো বিষয়ে অপ্রাসঙ্গিক কোনো তথ্য দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এবং তথ্যগুলো হবে স্পষ্টভাবে, ঠিক আছে। আচ্ছা, একটি আদর্শ সংবাদপত্রের কাঠামোটা একবার একটু দেখে নেব। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম, এবার কাঠামোটা দেখব, ফ্রেমটা কি হবে। এর ওপরেও কিন্তু নাম্বার থাকে, পার্ট মার্কিং, তো নাম্বারে আমরা এটা অবশ্যই মাথায় রাখবো, এইগুলো আমরা মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে শিরোনাম বা হেডলাইন, যেটা আমি বলছিলাম যে একটা ক্যাচি হেডলাইন থাকাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা নিউজ পেপার পড়ি তখন আমাদের কি অনেক সময় কি হয়, আমরা হেডলাইনটা দেখে পাতাটা উল্টে দিই যে আমার এটা পছন্দ না, এই বিষয়টা আমি জানতে চাই না, তো আমি সরিয়ে দেবো। কিন্তু যদি একটু ক্যাচি হেডলাইন হয় তাহলে আমাদের একটু ওই হেডলাইনটা দেখেই আমরা বিষয়বস্তুটা মোটামুটি একটু ধারণা করতে পারি, তাই ভিতরের কন্টেন্টটা আমরা পড়ি, ঠিক আছে। তাহলে পুরো প্রতিবেদনের মূল বিষয়বস্তুকে সংক্ষিপ্তভাবে তুলে ধরবে এমন আমরা একটা শিরোনাম লিখব। আচ্ছা, সূচনা বা লিড অনুচ্ছেদ যেটাকে বলা হয়, একটি প্রতিবেদনের প্রথম অনুচ্ছেদে কি হবে, যা ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে, ধরো কোনো ঘটনা আসলো বা কোনো টপিক হলো, সেই টপিকে আমরা কে, কি, কোথায়, কেন, কিভাবে সবটা একটা ছোট্ট করে কম্প্যাক্ট ওয়েতে সংক্ষেপে তুলে ধরবো, ঠিক আছে। এটা একেবারে প্রথম বা ভূমিকার যে জায়গাটা। তারপর হচ্ছে মূল বিষয় বা বডি যেটা থাকবে, সেখানে ঘটনার বিস্তারিত বর্ণনা থাকবে, ঘটনার বিভিন্ন দিক ও তথ্য ধাপে ধাপে উপস্থাপন করা হবে। আচ্ছা, এখানে ধরো সম্পাদকীয় প্রতিবেদন দিল, তো সেখানে তোমাদের একটা কোনো আইডিওলজিক্যাল বিষয়, যেমন যেটা আমরা এখনই আলোচনা করব, ঠিক আছে, যেটা 2023 সালে এসেছে, এ ধরনের প্রশ্ন আসে। সম্পাদকীয় প্রতিবেদন এবং সংবাদ প্রতিবেদনের মধ্যে ডিফারেন্সিয়েট আমাদের করতে জানতে হবে। প্রশ্নে যদি উল্লেখ করা থাকে সম্পাদকীয় প্রতিবেদন, তাহলে আমাদের একটু অন্যরকমভাবে লিখতে হবে। আর না হলে যদি সংবাদপত্রের প্রতিবেদন থাকে, যেমন নিজস্ব সংবাদদাতা, একটা তারিখ দিলাম, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি উদাহরণ দিয়ে, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তো সেইভাবে কিন্তু আমাদের লিখতে হবে। তো বেসিক্যালি শিরোনাম থাকবে একটা, প্রথম অনুচ্ছেদে আমরা বিষয়বস্তুটাকে সংক্ষেপ করে লিখব, আর তারপর হচ্ছে মূল বডিতে আমরা পুরোটা বিষয় লিখব, এবং শেষের দিকে 1-2 লাইনে তোমরা উপসংহার দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো বিষয়। এবার আমরা একটা উদাহরণ দেখে নিই, যেটা আমাদের 2023 সালেই পরীক্ষায় এসছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করলে একটা আইডিয়া যেমন হয় যে কী ধরনের প্রশ্ন আসে, তার সাথে সাথে আমাদের কিন্তু প্র্যাকটিসও হয়ে যায়। চলো দেখে নিই কি এসছে। দেখো, 2023 সালে এই টপিকটা এসেছিল। কি টপিক, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা হাতের কাছে থাকে তাহলে অবশ্যই মিলিয়ে নিতে পারো। টপিকটা হচ্ছে উগ্র প্রাদেশিকতা ভারতের উন্নতির পথে বড় অন্তরায়। এই উগ্র প্রাদেশিকতা শব্দটা বুঝতেই অনেকের সময় লেগেছিল, যারা মোটামুটি বাংলা মানে ডেসক্রিপটিভ রাইটিংয়ের থেকে অনেক দূরে অবস্থান করে। আমি তাই জন্যই এই ভিডিওগুলো বানাই, কেননা জিএস পেপার তো আমাদের তৈরি হয়ে যায়, কিন্তু আসলে আমাদের কিন্তু নাম্বার কমে যায় এই যে কম্পালসারি ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের ক্ষেত্রে। যাই হোক, তাহলে আমরা আনসারটা একটু দেখে নিই। এটা প্রশ্ন এসেছে, উত্তরটা কি দেখো, নিজস্ব সংবাদদাতা লিখেছি, তারিখ দিয়েছি আজকের তারিখ 12 সেপ্টেম্বর 2025, এবং স্থান দিয়েছি কমা দিয়ে কলকাতা, ঠিক আছে। তাহলে প্রথম যেটা অনুচ্ছেদে আমরা কি থাকবে, একটা পুরো সংক্ষিপ্ত একটা পরিসরে আমরা বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব। দেখো, সেটাই আলোচনা করেছি। এখানে বলেছি ভারত বহু ভাষা, ধর্ম, সংস্কৃতির সমন্বয়ে গঠিত একটি দেশ। এই বৈচিত্র্য ভারতের শক্তি হলেও যখন প্রাদেশিকতা উগ্র রূপ নেয় তখন তা জাতীয় ঐক্য ও উন্নতির পথে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। একেবারে টু দ্য পয়েন্ট আমরা কিন্তু যাচ্ছি। শিরোনামে যেই টপিকটা দেওয়া ছিল সেই টপিকটা আমরা শিরোনাম অ্যাজ ইট ইজ লিখেছি। তোমরা একটু এদিক ওদিক করতে পারো, বাট আমার মনে হয় যেটা বিষয়বস্তু সেটাই তেমনভাবে, যদি কোনো কোটেশনের মধ্যে থাকে কোনো বিষয়টা, সেটা কিন্তু সেভাবে তুলে ধরা উচিত, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে শিরোনাম, যখন শব্দ সংখ্যা থাকবে কাউন্ট করবে, তখন কিন্তু শিরোনামটাকে কাউন্ট করবে না, ঠিক আছে। বিষয়বস্তুতে আমরা চলে আসছি। তাহলে একেবারে প্রথম অনুচ্ছেদে যেটা আমরা দেখলাম, সেখানে একেবারে পুরোটা সংক্ষিপ্ত পরিসরে আমরা বর্ণনা করব। তাহলে উগ্র প্রাদেশিকতা ব্যাপারটা কি সেটা আমরা প্রথম লাইনে বললাম। সমাজবিজ্ঞানীদের মতে উগ্র প্রাদেশিকতা বলতে বোঝায় এমন এক মনোভাব যেখানে ব্যক্তি বা গোষ্ঠী নিজের রাজ্য, ভাষা বা সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে অন্য রাজ্যের মানুষদের প্রতি বিদ্বেষ পোষণ করে। তাহলেই দেখো, আমাদের কিন্তু একটু বললাম যে বস্তুনিষ্ঠ হতে হবে।
সমাজ বিজ্ঞানীদের মতে, এটা আমরা দিয়ে দিলে বিষয়টা কি হবে, একটু তথ্যনিষ্ঠ একটু বস্তুনিষ্ঠ হয়ে যাবে এবং একটা সংজ্ঞা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এর ফলেই কর্মসংস্থান, শিক্ষা, রাজনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে বৈষম্য দেখা যায়। তাহলে এর ফলে কি হয় সেটাও কিন্তু আমরা এই প্রথম অনুচ্ছেদের মধ্যে লিখে দিলাম। তাহলে প্রথম অনুচ্ছেদটা ভালো করে বোঝো। তাহলে প্রথম লাইনে আমরা কিন্তু একেবারে প্রথম লাইনে উগ্রপ্রাদেশিকতা ব্যাপারটা কি সেটা বোঝালাম, তারপরে একটা ডেফিনেশন সংজ্ঞা ছোট মতো করে দিলাম এবং তার মধ্যে একটা বস্তুনিষ্ঠতার ছাপ দিলাম, যেখানে সমাজ বিজ্ঞানীদের মতে শব্দবন্ধটা আমরা ব্যবহার করলাম, এবং শেষের দিকে যে তার প্রবলেমটা কি হয়, তার ফলে যেটা কি হয় সেটা আমরা লিখলাম। এবার আমরা মূল বডিতে চলে আসছি। সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বহিরাগত শ্রমিকদের উপর হামলা, আঞ্চলিক ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা এবং অন্য রাজ্যের মানুষদের কর্মক্ষেত্রে বর্জনের মতো ঘটনা ঘটছে। তাহলে দেখো, আমরা কিন্তু তথ্যনিষ্ঠভাবে লেখাটা লিখছি এবং এর মধ্যে আমরা কিছু সাম্প্রতিক তথ্য দিলাম। হ্যাঁ, এই সাম্প্রতিক তথ্য তোমরা যদি দিতে পারো তাহলে কিন্তু তোমাদের লেখাটা আরও সুন্দর হয় আর কি। ঠিক আছে, এইসব প্রবণতা দেশের সামাজিক সম্প্রীতিকে নষ্ট করছে এবং অভ্যন্তরীণ অভিবাসন ও শিল্পোন্নয়নে বাধা সৃষ্টি করছে। দেখো, এত বড় বড় শব্দ তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদের কোনো দরকার নেই, তোমরা একদম সিম্পল সেন্টেন্সে লিখবে, সিম্পল ওয়ার্ড ব্যবহার করবে। এখানে আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য এই শব্দগুলো ব্যবহার করেছি। তবে একটা জিনিস মনে রাখবে, কঠিন কঠিন শব্দ দিলেই কিন্তু খুব ভালো প্রতিবেদন বা খুব ভালো লেখা হয় না। ঠিক আছে, আমার এখানে এই শব্দটা মনে এসেছে, সুইটেবল মনে হয়েছে, তাই সেটা লিখেছি। আর অবশ্যই বানানের দিকে কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে দেখো, আবার আমি একটু বস্তুনিষ্ঠতার ছোঁয়া দিলাম। বিশেষজ্ঞরা বলছেন, কমা দিয়েছি, পাংচুয়েশনগুলো ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, আধুনিক ভারতের উন্নয়ন প্রক্রিয়া সর্বভারতীয় সহযোগিতার উপর নির্ভরশীল। যদি মানুষ রাজ্যভিত্তিক বিভাজনকে অগ্রাধিকার দেয় তবে অর্থনীতি, প্রযুক্তি, এমনকি সাংস্কৃতিক অগ্রগতিও বাধাগ্রস্ত হবে। তাহলে উগ্র প্রাদেশিকতার ফলে যে ফলাফলটা, ভালো খারাপ যে দিকটা আছে সেই দিকটা কিন্তু আমরা দেখলাম। খারাপ দিকটাই রয়েছে বেশি, কারণ উগ্র শব্দটা ব্যবহৃত রয়েছে, তাই না? প্রাদেশিকতা ভালো, কিন্তু সেটা উগ্র যখন ব্যবহার করছে তার মানে সেটা নেগেটিভ ওয়েতে। তো আমাদের কিন্তু বিষয়বস্তুটা বুঝতে হবে যেটা কোন টোনে বলা রয়েছে। ঠিক আছে, এবার আমরা একটু উপসংহারে চলে আসছি। দেখো, 200 শব্দের মধ্যে লিখতে হবে, একেবারে পরিসরটা খুবই ছোট, খুব ভালোভাবে লিখতে হবে এবং সময়ও আমরা পাই না, কারণ অনেকগুলো বিষয় লিখতে হয়, তাই তো আমাদের WBCS এর ক্ষেত্রে। তো সেই আমরা প্রচুর বড় করে লিখবো না, শব্দ সংখ্যার মধ্যে থাকবো, 10-15 শব্দ এদিক ওদিক হতে পারে, তবে আমরা কিন্তু 200 শব্দের মধ্যে লেখার চেষ্টা করব। আচ্ছা, এবারে আমরা কিন্তু একেবারে শেষের অনুচ্ছেদে চলে এসেছি। সেখানে আমরা কি বলছি, একটা উপসংহার দিচ্ছি এবং উপসংহারটা একটু সলিউশন ওরিয়েন্টেড হলে ভালো হয়। সরকারি ও বেসরকারি উদ্যোগে জাতীয় সংহতির প্রচার, বহুভাষিক শিক্ষা ব্যবস্থা, আন্তঃরাজ্য সাংস্কৃতিক বিনিময় এবং সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া প্রয়োজন। তবেই উগ্র প্রাদেশিকতা রোধ করে সর্বভারতীয় ঐক্য রক্ষা সম্ভব হবে। সামাজিক ও অর্থনৈতিক উন্নতির স্বার্থে ভারতের মানুষকে আঞ্চলিক সংকীর্ণতা ছেড়ে বৃহত্তর জাতীয় চেতনা গ্রহণ করতে হবে। তাহলে সবসময় আমাদের কিন্তু মাইন্ডসেটটা থাকতে হবে সলিউশন ওরিয়েন্টেড। আমরা কিন্তু একটা সমাধান খোঁজার চেষ্টা করব, এইরকমই কিন্তু ভাবনা চিন্তাটা আমাদের রাখতে হবে। এবং প্রতিবেদন যেহেতু এমন একটা জায়গা যেখানে বস্তুনিষ্ঠতাটাই সব থেকে বেশি, সেখানে ভাবালুতার আবেগের কোনো জায়গা নেই, সেখানে একেবারে যদি কোনো সমস্যা বিষয়ক দেওয়া হয়, বেসিক্যালি এরকমই দেওয়া হয়, তোমরা একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার একটু যদি খুঁটিয়ে দেখো তাহলে সেরকমই সামাজিক কোনো ব্যাধির কথা উল্লেখিত হয়, বা এরকমই তোমরা দেখবে যে গত কয়েক বছরে কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে যেগুলো সামাজিক সমস্যামূলক। তো সেই সমস্যার কিন্তু সমাধানটাও আমাদেরকে এখানে বলতে হবে এবং তা অবশ্যই পক্ষপাত যেন না থাকে, কোনো বিষয়, কোনো রাজনৈতিক বিষয় অবতারণা যেন না থাকে। হ্যাঁ, তুমি একজন নাগরিক হিসেবে অবশ্যই যেখানে তোমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো দেওয়া উচিত, কেননা আমরা কিন্তু এখানে দিয়েছি যে বিভিন্ন রাজ্যে বহিরাগত শ্রমিকদের সমস্যা, এগুলো আমরা অবশ্যই দিতে পারি, কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম বা কোনো রাজনৈতিক বিষয় কিন্তু আমরা দেব না। ঠিক আছে, আশা করি তোমরা এই উদাহরণটার মাধ্যমে একটা প্র্যাকটিস সেটও হয়ে গেল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভও হয়ে গেল, তার সাথে সাথে প্রতিবেদন সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো যে কী ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে আমরা প্রশ্নের উত্তরটা লিখব। আমাদের অনলাইন পেইড ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে আমরা বাংলা কম্পালসারি পড়াচ্ছি WBCS এবং UPSCর জন্য। তোমরা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই 9038020370, আরেকবার বলছি 9038020370, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই সেগমেন্টটা কন্টিনিউ হবে, পুরো সিলেবাসটা আমরা শেষ করব এবং আমরা তারপরে প্র্যাকটিস করব। ওকে, চলো, টাটা।